দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই ভ্যালি বিজনেস রিপোর্টে। বাংলাদেশের অর্থ পাচারে জনপ্রিয় 10টি গন্তব্য ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নেই। এলপিজির দর সমন্বয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে ব্যবসায়ীরা। বছরে একবার দাম নির্ধারণের দাবি। এসডিজি বাস্তবায়নে অগ্রগতির শীর্ষ 3-এ বাংলাদেশ, 100তে স্কোর 63.5। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। দেশ থেকে পাচার হওয়া অর্থের বেশিরভাগই যায় বিশ্বের নির্দিষ্ট 10টি দেশে। এর মধ্যে সবচেয়ে বেশি যায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা আর সুইজারল্যান্ডে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং দুর্নীতি দমন কমিশনের একাধিক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। পাচার হওয়া কিছু অর্থ ফিরিয়ে আনার উদ্যোগও শুরু করেছিল সরকার, কিন্তু তা কার্যকর করা যায়নি। সৌরভ রহমান জানাচ্ছেন বিস্তারিত। গ্রাহকের তথ্য প্রকাশ করা হয় না, তাই বিশ্বের অবৈধ অর্থের বড় গন্তব্য সুইজারল্যান্ডের ব্যাংকগুলো, যেখানে বাংলাদেশের নাগরিকদেরও 5,000 কোটি টাকারও বেশি জমা আছে বলে 2019-এর সবশেষ হিসেবে জানা গেছে। 2004-এ সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমার পরিমাণ ছিল 365 কোটি টাকা। সেই হিসেবে গেল 15 বছরে আমানত বেড়েছে প্রায় 15 গুণ। তবে এই অর্থের কতটা বৈধ আর কতটা অবৈধ তার কোনো নিশ্চিত তথ্য নেই। যা জানতে সেখানকার আর্থিক গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ওদের সাথে আমাদের যোগাযোগ আছে, বিভিন্ন তথ্যের ব্যাপারে কিংবা এর ব্যাপারে আছে, যোগাযোগ আছে। ওদের সাথে চিঠি লেখা হচ্ছে তথ্যের জন্য কিংবা বিভিন্ন বিষয়ে। এটা মিটিংও হয়েছে দু একটা, ওদের এফআইও হেডের সাথে দু একটা জায়গায়। সুইজারল্যান্ডের তথ্য এখনো না পাওয়া গেলেও অবৈধভাবে কানাডায় সম্পদ করা 28 জন আমলা ও রাজনীতিবিদের তথ্য সরকারের কাছে আছে। পররাষ্ট্রমন্ত্রী একথা জানিয়েছেন। এর বাইরে বৈশ্বিক অনুসন্ধানী প্রতিবেদন পানামা ও প্যারাডাইস পেপারসে 50 জনের বেশি বাংলাদেশির অর্থ পাচার সংশ্লিষ্ট তথ্য উঠে এসেছে। এই তথ্য আর সন্দেহজনক ব্যাংক লেনদেনের সূত্র ধরে টাকার 10টি গন্তব্যকে চিহ্নিত করেছে সরকারের একাধিক সংস্থা। সিঙ্গাপুর, মালয়েশিয়ার পাশাপাশি যে তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, হংকং, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য। আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং এর মাধ্যমে হচ্ছে, স্কাই ব্যাংকিং এর মধ্যে হচ্ছে, ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে হচ্ছে, ফান্ড ট্রান্সফারের মাধ্যমে হচ্ছে। টাকা 22 কোটি টাকা জমা হলো সকাল 11টায়, বিকাল 4টার আগেই সেটা এফডিআই পে অর্ডার করে নিয়ে গেল, সেটা ওর মাধ্যমে হচ্ছে। তো কাজে এটা বিভিন্ন আঙ্গিক আছে, বিভিন্ন আঙ্গিকে হয়ে থাকে এটা আপনার অর্থ পাচারটা। সবশেষ হাইকোর্টে জমা দেওয়া প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশন জানিয়েছে গেল 18 বছরে শতাধিক ব্যক্তি প্রায় 2,500 কোটি টাকা বিদেশে পাচার করেছে। হিসেব বলছে 2018 থেকে গেল 3 বছরে এই অপরাধে মোট 77টি মামলা করেছে সংস্থাটি। এর মধ্যে 50টির চার্জশিট দাখিল হলেও কোনোটিরই বিচার শেষ হয়নি। 70টা মামলার অ্যাটলিস্ট 10টা মামলাকে যদি তারা আদালতের মাধ্যমে শাস্তিযোগ্য করতে পারতেন, তাহলে কিন্তু এটা একটা সিগন্যাল মেকানিজম হিসেবে কাজ করতো। সেই দৃষ্টান্তটা কিন্তু আমরা পাইনি। একটা মামলা তো সুরাহা হয়, যেহেতু একটা মামলা সুরাহা হয় নাই, তখন প্রশ্ন জাগে আসলে কি কোনোদিন এগুলো সুরাহা হবে? হয়তো কোনোদিনই হবে না, কারণ এগুলো রাজনৈতিকভাবে পরিচালিত হচ্ছে। এই মামলাগুলা দীর্ঘসূত্রিতে বেশি, কারণ আইনি ধাপে ধাপে মামলাগুলো পরিচালনা করতে হয়। কোনো আইনি ধাপে আপনি এক লাফে মামলা শেষ করতে পারবেন না, এটা লিগ্যাল প্রসিডিউর। এই সিস্টেমটা আপনাকে মানতে হবে। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য মতে পাচার হওয়া অর্থের গড় হিসেবে 135টি উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 33তম। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এলপি গ্যাসের মূল্য নির্ধারণ কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন এলপিজি অপারেটররা। তারা বলছেন এতে করে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অবস্থায় এলপিজির দাম নতুন করে নির্ধারণের দাবি জানিয়েছেন তারা। একই সাথে অটো গ্যাসের দাম প্রতি মাসে নির্ধারণ না করে বছরে একবার নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, লোআব। ইমতিয়াজ হাসান জানাচ্ছেন বিস্তারিত।
গত 12 এপ্রিল প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। পরে আমদানি মূল্য বিবেচনায় 2 দফা এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। সবশেষ জুন মাসের জন্য 12 কেজির এলপি গ্যাসের সিলিন্ডারের খুচরা মূল্য নির্ধারণ করা হয় 842 টাকা, যেটি যৌক্তিক নয় বলে দাবি এ খাতের উদ্যোক্তাদের। They have acted irresponsible and they have fixed a price also not relevant to the market prices. যদি এই এমআরপি রাখে তারা, তাহলে এটা বন্ধ করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। যেটা ফিক্সড প্রাইস তার সাথে আছে সিপি, এই সিপি প্রাইসটা অ্যাডজাস্ট হবে। ইদানিং আপনারা লক্ষ্য করে দেখবেন যে সিপির প্রাইস বেড়েছে প্রায় $50, ওনারা প্রাইস আরও কমাচ্ছে। এলপি গ্যাসের 12 কেজির প্রতিটি সিলিন্ডার মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ 143 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। বেসরকারি এলপিজি অপারেটররা বলছেন এই চার্জ 179 টাকা করা হোক। বিনিয়োগের বিপরীতে সিলিন্ডার প্রতি মুনাফা 15 টাকা ধরেছে বিইআরসি, যেটিকে 50 টাকা করার দাবি ব্যবসায়ীদের। একই সাথে বিক্রয় ও প্রশাসনিক ব্যয়, ডিস্ট্রিবিউশন ব্যয়, রিটেইলার ব্যয় সহ অন্যান্য ব্যয় পুনর্নির্ধারণের প্রস্তাব তাদের। ওনারা যখন প্রাইস ঠিক করলো, একটা এমআরপি ঠিক করার সময় এমন প্রাইস ঠিক করেছে যে আমাদের যে অ্যাজামশন কি আমাদের প্র্যাকটিক্যাল প্রাইসিং যে ফর্মুলেশন আমরা যেটা দিয়েছি সেগুলো থেকে ওনারা অনেক কম দিয়েছে। আমরা যেমন ডিস্ট্রিবিউটরদের যে খরচ কেজি আমরা যে প্রাইস দিয়েছি 50 টাকা বোধ হয়, ওনারা তারা দিয়েছে 24 টাকা, কিন্তু সরকারি প্রতিষ্ঠান যেটা তাদের বিপিসির সেটার ডিস্ট্রিবিউশন কস্ট অফ দি ডিস্ট্রিবিউটর দিয়েছে 50 টাকা। ব্যবসায়ীদের আপত্তির মুখে এলপিজির মূল্য সমন্বয়ে আগামী 7 জুলাই আবারও শুনানি শুরু করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এসডিজি বাস্তবায়নে সবচেয়ে ভালো অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। 63.5 স্কোর নিয়ে এসডিজি ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 109 নম্বরে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের টেকসই উন্নয়ন প্রতিবেদন 2021-এ এমন তথ্য উঠে এসেছে। সোমবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। বাংলাদেশের পাশাপাশি এসডিজি বাস্তবায়নে অগ্রগতি অর্জন করেছে আফগানিস্তান ও আইভরি কোস্ট। 2015 সালে গৃহীত হয় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। বাস্তবায়নের প্রথম বছর 2016 সালে এসডিজি ইন্ডেক্সে 44.4 স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় 118 নম্বরে। 5 বছর পর 2021-এ স্কোর বেড়ে দাঁড়িয়েছে 63.5-এ। অবস্থান উঠে এসেছে তালিকার 109 নম্বরে। এমন তথ্য তুলে ধরে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের প্রতিবেদন বলছে, এসডিজি বাস্তবায়নে যে দেশগুলো সবচেয়ে বেশি এগিয়েছে তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ। একইভাবে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে আফগানিস্তান এবং আইভরি কোস্ট। So Bangladesh SDG implementation is blessed with strong political will and the persistent support of Prime Minister Sheikh Hasina, who is the signatory of both MDG and SDG. প্রতিবেদন বলছে, দারিদ্র দূরীকরণ, শিক্ষার মান উন্নয়ন এবং জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় সঠিক পথে এগুচ্ছে বাংলাদেশ। অবনতি হয়েছে ভূমির টেকসই ব্যবহারে, আর অন্যান্য লক্ষ্যগুলো অর্জনে অগ্রগতি সামান্য অথবা স্থির অবস্থায় আছে। এগুলোতে বাংলাদেশের যে পরিমাপটা করা হয়েছে সেটা কিন্তু প্যান্ডেমিকের আগে, সো সেটার উপরে ভিত্তি করে 2015-র পরে যে অগ্রগতিটা হয়েছে সেটাকে তারা পরিমাপ করেছেন। সুতরাং এটা একটা আমাদের দেখতে হবে। কোভিড মহামারীর প্রভাবে বাধাগ্রস্ত হবে বাস্তবায়নের এ ধারা, এমন শঙ্কার কথা উঠে এসেছে প্রতিবেদনে। ভাইরাসের প্রভাবে এরই মধ্যে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বেড়েছে দারিদ্র্য আর বেকারত্বের হার। নেতিবাচক প্রভাব পড়েছে প্রবৃদ্ধিতেও। ফলে সার্বিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে এসডিজির লক্ষ্য অর্জন, যা মোকাবেলায় বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। স্বাস্থ্য খাতের ব্যবস্থাপনাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। আমাদের এখন তো কোভিডের একটা দ্বিতীয় আমরা আঘাতের মধ্য দিয়ে যাচ্ছি, তো সেখানে স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা, আমাদের ব্যক্তি খাতের বিনিয়োগকে আরো প্রণোদিত করা, এই জায়গাগুলোতে আমাদের বাস্তবায়নের সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ইত্যাদি বৃদ্ধি করা, এগুলোর উপরে আমাদের জোর দিতে হবে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের টেকসই উন্নয়ন প্রতিবেদন 2021-এ 165 দেশের তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড, আর তালিকার সবশেষ অবস্থানে আছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো অবস্থানে আছে ভুটান, তালিকার 75 নম্বরে। আগের বছরের চেয়ে 2 ধাপ পিছিয়ে প্রতিবেশী দেশ ভারত রয়েছে 120-এ, আর পাকিস্তানের অবস্থান 129 নম্বরে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনাকালীন ব্যবসায়িক মন্দায় ধস নেমেছে পাবনার ঈশ্বরদীর ঐতিহ্যবাহী বেনারসি শিল্পে।
বন্ধ হয়ে গেছে প্রায় 2/3 কারখানা। বেনারসি পল্লী ঘুরে রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় রিপোর্ট করছেন উৎপল মির্জা। বাইরে বিশাল সাইনবোর্ড থাকলেও ভেতরে গিয়ে বোঝার উপায় নেই যে এটি একটি শিল্প এলাকা। পাবনার ঈশ্বরদীর ঐতিহ্যবাহী বেনারসি শিল্পের বিকাশে 2004 সালে 5 একর জমির উপর এ শিল্পপল্লী চালু করা হয়। 17 বছরে প্রায় 90টি প্লট বরাদ্দ দেওয়া হলেও কারখানা গড়ে উঠেছে মাত্র 12টি, যার মধ্যে 10টিই করোনাকালীন মন্দায় বন্ধ হয়ে গেছে। কোনো রকমে টিকে আছে মাত্র 2টি। মহাজন লকডাউন আইছে সামনে, এক বছর সামনে গেছে, আবার আইছে, মাল বেচতে পারতেছে না, তারপরে ঢাকা যেতে পারতেছে না, অনেক সমস্যা রেখে কত চলবে। আর মহাজন ভালো মতো সুতাও দিতে পারতেছে না, কারিগর বিল দিতে পারতেছে না, এই জন্য আমাদের সব কিছু বন্ধ। দেখেন ভিতরে মহাজনেরা দেখা যাচ্ছে সময় চালাচ্ছে, সময় বন্ধ করে দিচ্ছে। যখন বন্ধ করে দেয় তখন তো আমাদের অবস্থা একবারে করুণ হয়ে দাঁড়ায়। এ শিল্পপল্লী দেখভালের জন্য বস্ত্র দপ্তরের অধীনস্থ একটি দ্বিতল অফিস থাকলেও সেটিও দীর্ঘদিন ধরে বন্ধ। বন, জঙ্গল আর আগাছায় আচ্ছাদিত এ পল্লীতে এখন ভুতুড়ে পরিবেশ। কারখানা মালিক ও শ্রমিকদের অভিযোগ, এ পল্লী এবং এর বাইরে বেনারসি শিল্পের জন্য বিখ্যাত পুরো ফতেহ মোহাম্মদপুর এলাকা জুড়েই করোনাকালীন ব্যবসায়িক মন্দায় বন্ধ হয়ে গেছে অধিকাংশ কারখানা। কাজ হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে অনেক মালিক ও শ্রমিকেরা। আমাদের মনে হয় 500 শ্রমিক বেকার। ধরেন আমাদের কাজ করতে ইচ্ছে করে, কিন্তু কাজ করে মহাজন করে শাড়ি চলে না, শাড়ি টানি নাই, আপনি শাড়ি ধরনের মজুরি নাই, খাটনি আছে, মজুরি নাই। বেনারসি শ্রমিক এখন রিক্সা চালাচ্ছে, মাটি কাটছে, বিভিন্ন রকম মজুরি কাজ করতেছে। বেনারসি তাঁতি সমিতির নেতৃবৃন্দ জানান, ঈশ্বরদীতে মোট বেনারসি কারখানার সংখ্যা ছিল প্রায় 1,500। করোনা সংকটকালে বিয়ে, সামাজিক এবং ঈদ সহ ধর্মীয় উৎসব বন্ধ ও সীমিত হয়ে যাওয়ায় ব্যবসায়িক মন্দায় বন্ধ হয়ে গেছে 2/3 তাঁত। এখানে মোটামুটি 1500 তাঁত ছিল, এখন বন্ধ হয় মোটামুটি 300-350 তাঁত চলছে এখন রানিং। হ্যাঁ, বাদ বাকি সব বন্ধ হয়ে গেছে এই করোনা কালে যাবতীয়। এখন যে অবস্থা ব্যবসার খুব দূর অবস্থায় আছে তাঁতিরা। সামনে ঈদে তো যা টাকা পয়সা মার্কেট বাজারে 1 টাকাও পাইনি। সামনে বছর কোনো রকম পার হওয়ার পর এই বছর কোনো রকম টুকটাক মানে কোনো রকম তাঁত মাছ চলায়, হালকা পাতলা চলায় আগাচ্ছিলাম যে এই তাঁতে এই রমজান আইসে তার চেয়ে ভয়াবহ অবস্থা। তা আগে যা ক্ষতি হয় তার চেয়ে ভয়াবহ ক্ষতি এবার হয়েছে। আমাদের তাঁত প্রায় বন্ধ। ঐতিহ্যবাহী এই শিল্প রক্ষায় অনুদান ও সহজ শর্তে ঋণ সহ সরকারি সহায়তা দাবি করেছেন বেনারসি তাঁত মালিক ও শ্রমিকেরা। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ করল ঢাকার শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসএক্স 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6022-এ। মোট লেনদেন হয়েছে 2032 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 152টির, কমেছে 195টির, আর অপরিবর্তিত রয়েছে 25টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। সেক্টরাল পারফরম্যান্স যদি দেখি, যে আজকে ইন্স্যুরেন্স সেক্টরের 40টি কোম্পানির দর বেড়েছে এবং 10টি কোম্পানির দর কমেছে। আজকে লেনদেন হওয়া সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ইন্স্যুরেন্স সেক্টরে, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং টেক্সটাইল সেক্টরে, এবং 3টি সেক্টরে শেয়ার প্রাইস বেড়েছে। অপরদিকে মিসেলেনিয়াস এবং ব্যাংকিং সেক্টরে টার্নওভার বেশি থাকলেও শেয়ার দর কমেছে। আজকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টার্নওভার ছিল বেক্সিমকো লিমিটেডে। আর আজকে টপ গেইনার লিস্ট যদি দেখি, সবচেয়ে বেশি গেইন করেছে যে কোম্পানিগুলো, এর মধ্যে নতুন কোম্পানিগুলোর আধিক্য ছিল সবচেয়ে বেশি। তো আমরা ওভারঅল একটা বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে মার্কেট ইন্ডেক্স গত প্রায় 14 কার্য দিবস ধরে 6000-এর আশপাশে আবর্তিত হচ্ছে, এবং গত কয়েকদিন ধরে মার্কেট টার্নওভারটাও কিছুটা কমেছে। ফলে ইনভেস্টররা কিছুটা প্রফিট বুকিংও করছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে বৈধ বিনিময় মাধ্যম হিসেবে বিটকয়েনকে স্বীকৃতি দিয়েছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। আগামী 3 মাসের মধ্যে ডলারের পাশাপাশি মুদ্রা হিসেবে বিটকয়েন গ্রহণ করা হবে বলে জানিয়েছে দেশটির আইন প্রণেতারা। তবে আইএমএফকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ায় দেশটি জটিলতায় পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বাজার বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
মধ্য আমেরিকার দেশ এল সালভেদরের সমুদ্রবর্তী শহর এল জোন্ট। অবকাঠামোর দিক দিয়ে অন্য সব শহরের তুলনায় বেশ পিছিয়ে আছে শহরটি, যদিও একদিক দিয়ে অন্যদের চেয়ে বেশ এগিয়ে এল জোন্ট, আর তা হলো বিটকয়েন। শহরটির দোকানপাট থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান সব স্থানেই মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে বিটকয়েন। আমরা নতুন অর্থনীতির সৃষ্টি করেছি। এখানে সবার ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাই আমরা বিটকয়েনের প্রচলন শুরু করেছি, যা দিন শেষে লেনদেন এবং বিনিময় ব্যবস্থাকে আরও সহজ করে তুলেছে। গেল সপ্তাহে দেশটির কংগ্রেসে বিটকয়েনকে বৈধ বিনিময় মাধ্যম হিসেবে স্বীকৃতি দিতে একটি বিল উত্থাপন করা হয়। দেশটির আইন প্রণেতাদের ৮৪ ভোটের মধ্যে ৬২ ভোট পেয়ে পাশ হয় এই বিটকয়েন বিল। এই আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে বৈধ বিনিময় মাধ্যম হিসেবে দেশটিতে বিটকয়েনের প্রচলন শুরু হবে। আমাদের দেশের জন্য এটি বেশ ভালো উদ্যোগ। এর মাধ্যমে আমরা প্রযুক্তি, অর্থনীতি, বিনিয়োগ, পর্যটন এবং সর্বোপরি উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম। বিটকয়েনের প্রচলন শুরু হলেও আগের মতো দেশটিতে ডলারের প্রচলন থাকবে বলে নিশ্চিত করেছে কংগ্রেস, আর তাই জনগণের জন্য বিটকয়েনের ব্যবহার ঐচ্ছিক থাকবে বলে জানিয়েছে দেশটির আইন প্রণেতারা। Bitcoiners around the world, the time has come. We are ready. We did our part. Now the ball is on your side. প্রথম দেশ হিসেবে এল সালভেদরের বিটকয়েনের প্রচলন বিশ্বজুড়ে এই ডিজিটাল কারেন্সির বাজারে প্রভাব ফেলবে বলে মত বিটকয়েন বিশেষজ্ঞদের। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নেয় ভবিষ্যতে দেশটি চাপে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।